তো এই ন্যূনতম বর্গ পদ্ধতির মধ্যে আমাদের গত ক্লাসে আমরা জাস্ট বেসিক যেটুকু আছে ন্যূনতম বর্গ পদ্ধতি সেটুকু করলাম। একটা হচ্ছে সালের সংখ্যা যদি বিজোড় হয় আর একটা হচ্ছে সালের সংখ্যা যদি জোড় হয় তাহলে এটা কিভাবে করব। আমাদের সূত্র কিন্তু একটাই, কালিক সমীকরণের সূত্র আমার এই একটাই। সূত্রটা হচ্ছে y is equal a plus bx, একটাই সূত্র কালিক সমীকরণের, একটাই সূত্র, সেটা জোড়ে যাও অথবা বিজোড়ে যাও। a এর সূত্রও কিন্তু আমার সেম, b এর সূত্রও কিন্তু সেম, দুইটাই কিন্তু একই সূত্র। আর এই ন্যূনতম বর্গ পদ্ধতি বললে কিন্তু এইটুকু আমার করতেই হবে। এটার সাথে আরো আজকে যে প্রশ্নগুলা করাবো সেগুলা করা মানেই হচ্ছে এইগুলো আমার লাগবেই, তারপরে ওইগুলো আসবে। মানে এই পর্যন্ত এই সমীকরণটা হচ্ছে মেইন সমীকরণ। এই যে নাম্বারটা আমি সমীকরণটা বের করলাম, এই সমীকরণটা হচ্ছে আমার মেইন সমীকরণ। এই সমীকরণটাই লাগবে সব জায়গায়। আর এই সমীকরণটা বের করতে হলে আমার এটা লাগবে, এটা লাগবে, এই ঘরটা সবই লাগবে। মানে আমার এই সমীকরণটা দিয়ে সবকিছু করতে হবে। এখন আমরা একটু প্রশ্নে চলে যাই। আমার এখানে একটা প্রশ্ন দিল, স্বল্পকালীন পরিবর্তনশীলতা বের করো। স্বল্পকালীন পরিবর্তনশীলতা, এটা আসে মাঝে মাঝে কিন্তু, পরিবর্তনশীলতা, স্বল্পকালীন পরিবর্তনশীলতা নির্ণয় করো। স্বল্পকালীন পরিবর্তনশীলতা, এই স্বল্পকালীন পরিবর্তনশীলতার সূত্রটা হচ্ছে y মাইনাস ওয়াইসি। এটা হচ্ছে আমার সূত্র। সূত্রটা ভালো করে মনে রাখতে হবে, y মাইনাস ওয়াইসি। এখন এই y এর মানটা কিন্তু আমার দেয়া আছে, এই ওয়াইসি এর মান নাই। এই ওয়াইসি এর মান হচ্ছে এই যে সমীকরণ, এটাই কিন্তু আমার ওয়াইসি এর সমীকরণ ছিল, ওয়াইসি ইকুয়াল a প্লাস bx, 106 প্লাস 2x। এইটা হচ্ছে আমার ওয়াইসি এর সমীকরণ। এখন তোমার যদি এই স্বল্পকালীন পরিবর্তনশীলতা বের করতে বলে, ধরো এই দুইটা অঙ্ক দিল, সাল দিল আর একটা ওয়াই এর মান দিয়ে দিল, দুইটা দিয়ে তোমাকে বলবে স্বল্পকালীন পরিবর্তনশীলতা বের করো। এই স্বল্পকালীন পরিবর্তনশীলতায় কিন্তু আমার এই ওয়াইসিটা লাগতেছে। তার মানে আমার এই স্বল্পকালীন পরিবর্তনশীলতা বললেও, যদি ন্যূনতম বর্গ পদ্ধতি নাও বলে, স্বল্পকালীন পরিবর্তনশীলতা বললেও কিন্তু তোমার এই সবগুলা করতে হচ্ছে, করা লাগবেই। তারপর আমরা স্বল্পকালীন পরিবর্তনশীলতায় যাব। এখন এই ওয়াইসি এর তো আমার এখানে সমীকরণ দেয়া আছে, ওয়াইসি এর আমার মান বের করতে হবে। আর এই মানটা হচ্ছে এক্স এর মান, এখানে যতগুলা এক্স এর মান আছে এক্স এর মান এখানে বসায় বসায় ক্যালকুলেশন করতে হবে। সেটার জন্য আমি এখানে আরেকটা ঘর করব। আমার এখানে দুইটা ঘর লাগবে, একটা হচ্ছে স্বল্পকালীন পরিবর্তনশীলতার একটা ঘর, আর একটা হচ্ছে ওয়াইসি এর মান বের করার জন্য একটা ঘর। এই দুইটা ঘর আমি এখানে একটু করে নিই এখন। আলাদা করে আমি দুইটা ঘর একটু করে নিই একটার সাথে। এই তো আমার এখানে এই এই ঘরটায় আমি ওয়াইসি বের করব এই সমীকরণটা দ্বারা। তাহলে আমি এখানে লিখি, এটার নাম হবে কালিক মান। কালিক মান এটার নাম। ওয়াইসি ইকুয়াল, এখানে সমীকরণটা লেখো 106 প্লাস 2x। এই পুরো সমীকরণটাই এক্স এর মান বসাও, ক্যালকুলেশন করো। -2, এক্স এর মান কত? -2। এখানে -2 বসায় যেই মানটা হবে এখানে লিখো, -1 বসাইলে যেই মান হবে এখানে লিখো। এটা ক্যালকুলেশন করবো ক্যালকুলেটরে। ধরো এটা হচ্ছে 2 এর সাথে এক্স, এই যে এক্স এর মান যদি আমি -2 দেই তাহলে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যায়, 2 দুগুণে কত হয় 4। 106 থেকে যদি আমি 4 বাদ দিই তাহলে থাকে কত? 102। এই যে এটা হচ্ছে -1, এই যে এখানে -1 বসাও, তাহলে 2 এর সাথে -1 গুণ দিলে আমার হয় কি? -2। 106 থেকে -2 বাদ দিলে থাকে কত? 104। এই এটা কিন্তু এখন বারবার, এখন আর এটা হিসাব করারও দরকার নেই। এখানে এই দুইটার ব্যবধান কত? 102 থেকে ব্যবধান কত? 2 ব্যবধান, 2 যোগ করতে হচ্ছে। তার মানে এখন এই 106 এর সাথে আমার এই যে এই এইটা যোগ করতে করতে যাও, মানে এইটার সাথে 2 যোগ করো, আবার এটার সাথে 2 যোগ করতে করো। 102 এর সাথে 2 যোগ করার পর কত হয়েছে? 104। 104 এর সাথে 2 যোগ করলে হইবে কত? 106। 106। 106 এর সাথে 2 যোগ করলে হইবে কত? 108। 108 এর সাথে 2 যোগ করলে হবে 110। এইটাই কিন্তু, মানে এখানে ব্যবধানগুলো সমান হয়। এই ওয়াইসি এর মানের ব্যবধানগুলো কিন্তু এভাবেই হবে। প্রথমটা বাইর করার পর দ্বিতীয়টা বাইর করার পর দেখবা ব্যবধানটা কি প্লাস হয়েছে না মাইনাস হয়েছে। ধর এটা হচ্ছে 102, এটা যদি আমার 100 হইতো তার মানে -2 হইতো, আমি প্রত্যেকটার সাথে 2 মাইনাস করতে করতে যাইতাম। যেহেতু এখানে +2, 2 প্লাস করতে করতে গেলেই মানটা বের হয়ে যায়। তুমি এটা যদি হিসাব করো, দেখো এটা আমি লিখছি কত? 106, কিন্তু 2 যোগ করে 106 লিখছি, তো 110 লিখছি। এখন এখানে আছে 2, এই x এর মানটা 2 বসাও, 2 এর সাথে 2 গুণ দিলে হয় কত? 2 দুগুণে 4। 106 এর সাথে 4 গুণ দিলে হয় কত? 110। এটা কিন্তু হবেই। জাস্ট এইখানে যেই ব্যবধানটা হবে সেটা এখানে বসাই দিলে হইবে। আর না হলে এই x এর মানটা এখানে বারবার ক্যালকুলেশন করতে ঝামেলা, এত দরকার নেই আমার। দুইটা বের করবা হিসাব করে, যদি
এখানে ব্যবধান এই প্রথমটার ব্যবধান যা থাকবে প্রত্যেকটার ব্যবধান সেম থাকবে, যদি বাড়ে আস্তে আস্তে বাড়তে থাকবে, আর এখানে কমলে আস্তে আস্তে কমতেই থাকবে। এই এখন এটা আমরা বের করে ফেললাম, এখন আমার এখানে আমি স্বল্পকালীন পরিবর্তনশীলতা ওয়াই মাইনাস ওয়াইসিটা বের করতে পারবো। এই ওয়াই মাইনাস ওয়াইসি, এই ওয়াই এর সাথে ওয়াইসি মাইনাস 100 মাইনাস 102, 100 থেকে 102 যদি বাদ দাও তাহলে থাকে কত আমার -2, কারণ 102 কিন্তু বড়, 100 কিন্তু ছোট, মাইনাস কিন্তু ওয়াইসি এর পিছনে, এটা কিন্তু খেয়াল করতে হবে। তাহলে এটা কিন্তু -2। এখানে আছে 120 মাইনাস 104, 120 কিন্তু এখানে বড়, তার মানে 104 থেকে 120 থেকে 104 যদি বাদ দিই, 120 থেকে 104 বাদ দিলে থাকে কত, 16 থাকে। এখানে আছে 90, এটা আছে 106, দেখো এখানে 90 কিন্তু ছোট, তার মানে এটা হবে কি মাইনাস। তাহলে 90 থেকে 106 যদি বাদ দেই তাহলে আমার এখানে থাকতেছে কত, -10 আর 6, 16 থাকতেছে, -16। এখানে আছে 100, 100 থেকে 108 যদি বাদ দিই তাহলে থাকে কত, -8। 120 থেকে 110 বাদ দিলে থাকে +10। এই তো, এইটাই। এখন এখানে লিখে দাও যে -2, -16, -16, -8, -10, এই আমার স্বল্পকালীন পরিবর্তনশীলতা। এই কিন্তু অ্যান্সার শেষ স্বল্পকালীন পরিবর্তনশীলতা। একবারে লেখা যাবে না ওয়াই মাইনাস ওয়াইসি, ওয়াইসির মান না বের করে একবারেই? তুমি ওয়াইসির মান না বের করে এটা এই কিভাবে মানের করবা? তোমার এই ওয়াইসির মান তো একবারে লাগবেই। একবারে হিসাব করতে গেলে তো তোমার তখন এটা গন্ডগোল লেগে যাবে। এই জন্য এটা আলাদা করে ওইটাই বের করে বলতেছিলাম নিবা। একবারে। একবারে হিসাব করলে তোমার এটা গন্ডগোল লাগবে, এটা আলাদা করে বের করে নাও। এটাও একটা অংশ, মানে ওয়াইসিটা আমার লাগবে, এই দুইটা মাইনাস করে এখানে বসাইতে হবে, এটাও অঙ্কেরই একটা অংশ। আর একটা জিনিস, তোমাদের তো আমি রেখা আঁকার কথা বলি সবসময়, যে আমরা ওই যে আধা ঘর পদ্ধতিতে রেখা আঁকলাম, মুক্ত পদ্ধতিতে রেখা আঁকলাম। যদিও এই ন্যূনতম বর্গ পদ্ধতিতে রেখা আঁকতে বলে না, প্রবণতা রেখার কথা কখনোই আসে না, কিন্তু বাই এনি চান্স যদি দিয়ে দেয় তাহলে আমাদের রেখাটা আঁকতে হবে বছরের সাথে এই ওয়াইসি এর মান দ্বারা। এইটাই হচ্ছে আমার মূল মান, এই যে কালিক মান যেটা, এইটা দ্বারা আমার হবে। তোমার এই যে যখন আমরা এই যে চলমান গড় করছিলাম গত ক্লাসে, চলমান গড়ের জন্য আমার বছরের সাথে এই চলমান গড়টা দ্বারা হচ্ছে আমার রেখা আঁকতে হয়, যদি রেখা বলে, এগুলো রেখা বলে না, তারপরেও দেখাই দিলাম। এই যে 4 বছরের গড়ে এই যে এই বছরের সাথে আমার এই যে কেন্দ্রীয় মান, মানে আমার মূল মান যেটা, সেটা দিয়ে রেখা আঁকতে হবে। এখানে কিন্তু দুইটা খালি, এই দুইটা খালি, দুইটা খালি থাকবে, শুধু এইগুলো যোগ করে দিলে হবে মুক্ত হস্ত। আর এখানে যদি রেখা বলে তাহলে বছরের সাথে আমরা এটা দিয়ে দিব, গেল এটা। এটা হচ্ছে আমার স্বল্পকালীন পরিবর্তনশীলতা গেল। এটা বিজোড় সালে। যদি জোড় সালের খেলায় সেম প্রশ্নটা যদি থাকে, স্বল্পকালীন পরিবর্তনশীলতা বের করো। ধরো এইটা হচ্ছে আমার 1 নাম্বার প্রশ্ন, এটা দিল 2 নাম্বার প্রশ্ন, স্বল্পকালীন পরিবর্তনশীলতা। এখানেও স্বল্পকালীন পরিবর্তনশীলতা, এটাও সেম সূত্র, ওয়াই মাইনাস ওয়াইসি। এখানেও আমার সেম, এখানে ঘর লাগবে, এখানে তো ঘর তো আমার একটা কমে গেছে। এটা হচ্ছে, আমি এখানে ছোট ছোট করে দেই দুইটা ঘর। এই তো এখানে আমার লাগবে কালিক মান লাগবে, উপর থেকে এটা লিখি, কালিক মান। এটা হবে কালিক মান হবে আমার। এটা ছিল ওয়াইসি ইকুয়াল, এখানে ওয়াইসি ইকুয়াল ছিল 55 প্লাস 0.7 অন এক্স, 0.7 অন এক্স। এই যেটা ছোট ছোট এখান থেকে দেখে নিও, এটা হচ্ছে, এটা ওখানে লিখলাম আর কি, 55 প্লাস 0.7 অন এক্স। এখন এখানেও সেম, এই যে এখানে কিন্তু এই এক্সটা আমরা কিন্তু এই বড় হাতের এক্স এর ব্যবহার করবো, এই ছোট হাতের এক্স এর কিন্তু আর কোনো কাজ নাই। যখন আমরা বিজোড় সালে এক্স বের করি তখন মাঝখানের সালটা শূন্য ধরি, উপরে -1 -2, নিচে +1 +2। যখন আমরা জোড় সাল বের করি তখন সরাসরি আমাদের বড় হাতের এক্সটা বের করা যায় না, কারণ জোড় সালের বেলায় মাঝখানে একটা সাল থাকে না, মাঝখানে থাকে দুইটা সাল। বিজোড়ে একটা সাল দেখে ওইটা আমরা শূন্য লিখে আমরা উপরে সিরিয়াল ভাবে অন্টো দিয়ে যাই, মাইনাস আর প্লাস করে। আর এই জোড় সালের বেলায় আমাদের মাঝখানে থাকে দুইটা সাল, এই দুইটা সালের উপরেরটা হবে এক্স ধরার জন্য -0.5, নিচেরটা +0.5, তারপর 1.2 আর উপরে -1.2, এরকম করে দিয়ে যেতে হবে। তারপরে এই ছোট হাতের এক্সটাকে 2 দিয়ে গুণ দিলে বড় হাতের এক্স হয়ে যায়। তারপরে আমাদের এক্স এর যত কাহিনী সব এই বড় হাতের এক্স দ্বারা। এই ছোট হাতের এক্স এর আর কোনো কাজ নেই। ছোট হাতের এক্স এর কাজটাই শুধু এই বড় হাতের এক্স পর্যন্ত বের করার জন্য। এরপর আর এটার আর কোনো কাজ নাই, এটা একদম বাদ। এখন আমাদের যত কাজ সব এটা দিয়ে করব আমরা, এই বড় হাতের এক্স দিয়ে। এই যে এইদিকে যেই আমরা এক্স গুলা ব্যবহার করছি, এই যে এক্স গুলো, এটাও কিন্তু আমরা সেই বড় হাতের এক্স দিয়েই ব্যবহার করছি সবগুলা। এখন এখানে যখন আমরা ক্যালকুলেশন করব,
55 প্লাস 0.7 এক্স। তাই এই এক্স এর মানটা আমরা এখানে বসাবো। এক্স এর মানটা কত? -5। তার মানে এই যে 0.7 এর সাথে আগে -5টা গুণ দাও। 0.7 তাহলে আমার এখানে হচ্ছে 0.7 এটার সাথে গুণ যদি দেই 5 তাহলে এটা হয় কত? 3.55 আসে। তাহলে 3.55 যেহেতু আসে এটা হবে -3.55 আর 55 থেকে এখন বাদ দিয়ে দাও। -3.55 প্লাস 55 51.45। আমার এই মানটা হয় কত? 51.45। এখন আমাদের আরো একটা ক্যালকুলেশন করতে হবে, তারপরে আমরা ব্যবধান করে মানটা বের করতে পারবো। এখানে আমরা বসাবো কত? -3। তাহলে এখানে 0.7 এর সাথে -3 গুণ করো। 0.7 ইন্টু -3 এটা হয় -2.13। এই -2.13 এর সাথে এই 55 থেকে এটা বাদ দিতে হবে। তাহলে প্লাস 55 এটা আসে কত? 52.87। 52.87। এখন এই দুইটার ব্যবধান করো। যেহেতু এটা বাড়ছে 51 থেকে 52 হয়েছে তার মানে এটা বাড়ছে। এখন এটার ব্যবধানটা বের করে ওইটা যোগ করে দিলেই হবে প্রত্যেকটার সাথে। তাহলে আমার এটা হয় কত? 52.87। 87 সাথে মাইনাস করতে হবে কত? 51.45। এই যে 51.45 মাইনাস 1.42। এখন এই প্রত্যেকটা মানের সাথে 1.42 মানে 1.42 যোগ করার পরে যেটা আসবে সেটার সাথে আবার 1.42 যোগ। তাহলে এই দেখো 52.87 সাথে যোগ করো 1.42 যোগ 52.87 যোগ 1.42 এটা হয় কত? 54.29। কত আসে? এই যে বারবার 54.29। এই 54.29 এর সাথে আবার যোগ করো 1.42। এই যে যেটা আসবে কত আসছে? 55.71। এই যে দেখো এটা আসবে কত? 55.71। এইটার সাথে আবার কত? 1.42 যোগ 1.42। এটা তো ক্যালকুলেটরে থাকে, বারবার এটার সাথে শুধু যোগ করতে করতে যাইবা। এটা হয় কত? 57.13। এটা হচ্ছে একটা সহজ টেকনিক, আর কিছু না। প্লাস এটার সাথে আবার 1.42 যোগ। এই যে 58.55। এটা হবে কত আমার? 58.55। এটা হচ্ছে সহজ টেকনিক। তুমি এখানে 5 হিসাব করলে যেটা হবে এই মানটাই হবে। তো এখানে ক্যালকুলেশন করে আবার এটার সাথে যোগ-টোগ করে অনেক ঝামেলা। এজন্য 2টা বের করে 2টা মাইনাস করে দিবা। প্রথমটার সাথে থেকে যদি দ্বিতীয়টা বেশি হয় তাহলে যেটা হবে প্রত্যেকটার সাথে যোগ করতে করতে যাইবা। আর প্রথমটা থেকে যদি দ্বিতীয়টা ছোট হয়, এটা 51 এটা যদি 50 হইতো তখন আমরা কি করতাম? এটা মাইনাস করে আস্তে আস্তে প্রত্যেকটা মাইনাস করতে করতে যাইতাম, মানে কমতে কমতে যাবে। এটা প্রথমটা থেকে দ্বিতীয়টা বেশি হলে প্রত্যেকটা বাড়বে, সমান অনুপাতে বাড়বে। আবার প্রথমটা থেকে দ্বিতীয়টা যদি কম হয় তখন সমান অনুপাতেই কমবে, একই মান। এগুলা হিসাব করলেও যা হবে আমি সেটা সংক্ষেপে বের করে ফেলছি, আমার কষ্ট কম হইলো, আর কিছু না। এখন স্বল্পকালীন পরিবর্তনশীলতা ওইটাই y মাইনাস yc, এটা বের করে নিবা। yc, এই yটা আগে yc পরে, এটা মনে রাখতে হবে যে y আগে yc পরে। তার মানে এটা আছে 50, এটা দেখে 51, তার মানে এটা কিন্তু মাইনাস মান হবে। এটা বের করে নিবা। এটা গেল আমার স্বল্পকালীন পরিবর্তনশীলতা এখানেও। তো এখানে আমাদের আরো কিছু কাজ আছে। সেটা হচ্ছে, যেহেতু আমার এখানে পেজ নেই, আমি অপর পেজে চলে যাই। এখানে আমি করে নিই, এটা হেডলাইনটা দিয়ে দিই যে সালের সংখ্যা যদি বিজোড় হয় তাহলে আমাদের আরো কিছু কাজ আছে। সালের সংখ্যা বিজোড় হলে, সালের সংখ্যাটা বিজোড় যদি হয়, বিজোড় হলে আমাদের এখানে যেমন এরকম একটা প্রশ্ন দিতে পারে, তোমার এখানে আমার সাল দেয়া আছে, কত সাল? 2009 সাল দেয়া আছে। এটা এখানে দিতে পারে যে 2022 সালের আয় নির্ণয় করো। 22 সালের আয় বের করো। আয় 22 সালের আয়। তাহলে আমার এখানে এক্স এর মান লাগবে আগে। এখানে এক্স ইকুয়াল একটা মান লাগবে। দেখো আমার সমীকরণ হচ্ছে এই একটাই সমীকরণ, এইটা। ধরো যদি স্বল্পকালীন পরিবর্তনশীলতা বলে তাহলেও কিন্তু আমার এইগুলো সব করতে হচ্ছে, যদি এটা নাও করতে বলে। তারপর এখানে যদি এইটা বলে, তোমার প্রশ্ন ওই যে y এর মান মানে সাল, আর যদি তোমার এর মানটা দিয়ে এইটা বের করতে বলে, যদি যে 2020 সালের আয় বের 22 সালের আয় বের করো, তখন আমার কিন্তু এইগুলো সবই করা লাগবে। কারণ ওই 22 সালে আয়ের জন্য আমার এই সমীকরণটা লাগবে, আর এই সমীকরণ যে এক্স এর মান আছে এক্স এর মানটা বের করতে হবে।
মানে এটা হচ্ছে যে এখানে যেই মানগুলো দেয়া আছে, এখানে 2009 দেয়া আছে, এর পরে যদি মান দেয়া থাকে তাহলে আমাদের সেটা কিভাবে বের করব সেটা। তো এখানে দেয়া আছে 2009 আর আমার এখানে আছে 2022। তাহলে এই যে 2, আমার এখানে 2009 সালে x এর মান কত? 2। এখানে যদি 2010 থাকতো তাহলে x এর মান হইতো কত? 3। 2011 থাকলে x এর মান হইতো কত? 4। এইভাবে হিসাব করতে 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 যাইবা। যেখানে দেয়া আছে 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22 কত হইল? এখন এই 2 এর সাথে আমার 11 যদি যোগ করি তাহলে 11 আর 2 কত? 13। এই আমার x এর মান হবে 13। মানে x এর মানটা এখানে হিসাব করবা। 9 এর x এর মান যদি 2 হয়, 10 এর x এর মান হবে 3, 11 হবে 4, 12 হবে 5, এইভাবে হিসাব করে 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 চলে যাবা। তো এইটা এভাবে বের করে দিবা। তুমি 9 থেকে 22 মাইনাস করো তাহলেও হয়। 2022 থেকে 2009 হচ্ছে মাইনাস করবা। তাহলে যেই মানটা বের হবে সেটার সাথে এইটা যোগ করে দিবা। 2009 থেকে 22 থেকে যদি 9 মাইনাস করো, ধরো 22 থেকে আমি 9 মাইনাস করলাম, তাহলে এটা থাকে কত? আমার 9 আছে কত হইলে 12 হইবে। 9 আছে 12 হইবে কত? 3। আর এখানে আমার 1 আছে 2 হইবে 1, 13। তাহলে 13 আর 2 আমার মনে হয় হিসাবে ওখানে ভুল হয়েছে কোথাও একটা। এখানে আমার হয় কত? 13। 9 থেকে যদি আমি 22 বাদ দিই তাহলে থাকে 13। 13 সাথে যদি 2 যোগ করি তাহলে তো এটা আমার হয়ে যাবে 15। এটা হবে 15। এই তো। এই। তো এইটা হচ্ছে আমার তোমার ইয়ের মান, x এর মান। এই হচ্ছে আমার x এর মান। এখন এই x এর মান এটা আমাদের এই সমীকরণে বসাই দিতে হবে। এখানে যে সমীকরণ আছে এটাই বসাই দিতে হবে। তাহলে এটা হয়ে যাবে y ইকুয়াল, এই যে y ইকুয়াল মানটা থাকে কত? y ইকুয়াল 106 প্লাস কত হয় এটা? 2x। 2x। দাঁড়াও, এটা একটা হিসাবটা একটু ভালো করে করি আগে, ভুল কোথাও হইল। ও ঠিকই তো আছে, এখানে তো হয়েছিল আমার, তার মানে এটা তো 13 হয়, 12, 13ই হয়। আমি হিসাবে ওই সময় ভুল ধরছি। তাহলে 13-র সাথে 2 যোগ করলে হয় 15। তাহলে এখন এখানে এটা বসাই দাও, 2x 106 প্লাস 2 ইন্টু 15। তাহলে 15 দুগুণে কত? 30। তাহলে 106 আর 30 যোগ করলে হয় কত? আমার 136। এই 136 হয়ে গেছে আমার 2022 সালের আয়। মানে তোমার এখানে যদি সাল যেটা দেয়া থাকবে সেটার যদি পরেরটা দেয়া থাকে তখন x এর মানটা বের করতে হবে। x এর মান বের করে ওই যে আমার মূল যে সমীকরণটা, কালিক সমীকরণ, সেখানে x এর মানটা বসায়া ক্যালকুলেশন করলে যেটা হবে সেটাই হবে মান। যে 2022 সালেরটা দেয়া ছিল, আমি 22 সালেরটা এখানে মাইনাস করে বের করে ফেললাম। তো আর যদি এইটা তোমার এই যে এখানে 5 সাল দেয়া আছে, যদি উপরেরটা দেয়া থাকে, ধরো এখানে দিল 2005 সাল দেয়া আছে, আমার এখানে দিয়ে দিল হচ্ছে 2000 সাল দেয়া আছে, বা 2000, এটা এরকম বলে দিল যে 2000 সালের 2000 সালের ব্যয় বের করো, আয় বের করো। 2000 সালের আয় যদি বের করতে বলে তার মানে এখানেও আমার x এর মান লাগবে। এখানে x ইকুয়াল x এর মানটা লাগবে। এই x এর মানটা বের করার জন্য আমার এখানে ইয়ে করতে হবে, এই যে এখানে হিসাব করো। ধরো 5 সাল দেয়া আছে কত? এখানে ওই যে ইয়ে থেকে 5 পর্যন্ত মাইনাস করো, তাহলে হয় কত? 5টা সাল থেকে ধরো। তো আমার এখানে হয় কত? 2000, 2001, 2, 3, 4, 5টা হয়। তোমার এখানে 2000 থেকে 5 মাইনাস করো, তাহলে হয় 5। এই 5 এর সাথে এই 2 হচ্ছে যোগ করতে হবে, তাহলে হবে কত? 7। যেহেতু আমরা উপরের দিকে যাব, এটা হবে -7। উপরের দিকে যদি যেতে হয় মাইনাস, নিচের দিকে মানে পরের সাল, মানে যেটা দেয়া থাকবে সেটার পরেরটা যদি দেয় তাহলে সেটা প্লাস, আর যদি উপরে দেয়া থাকে তখন সেটা হয় -7। তাহলে এখন এখানে বসাই দাও। তো ওয়াইসি ইকুয়াল 106 প্লাস 2 -7। তার মানেটা হয় কত? 106 প্লাস মাইনাসে মাইনাস, 7 দুগুণে কত? 14। 106 থেকে যদি আমি 14 বাদ দিই তাহলে আমার এখানে থাকতেছে কত? 92, 92। এই তো, এই আমার বের হয়ে গেছে এটা। তো এইটা হচ্ছে আমার যদি বিজোড় সাল দেয়া থাকে তাহলে এইভাবে আমাদের এই ইয়েটা বের করতে হয়। যদি জোড় সাল দেয়া থাকে তাহলে এটা কিভাবে বের করতে হবে আমি এখানে এটা করে দিই। যেমন জোড় সাল এটা যদি দেয়া থাকে, এখানে যদি এটা যদি ইয়ে দিয়ে দেয়, এখানে দেয়া আছে কত? 2017। ধর এখানে এটাও দিল 2000, 2023 সালের 2023 সালের আয় বের করো, এটা দিয়ে দিল। তাহলে এখানেও আমার সেম x এর মান বের করো। এখানে x ইকুয়াল x এর মান বের করতে হবে। এখন দেখো
এখানে x এর মান হচ্ছে 2017 থেকে 23 পর্যন্ত তুমি মাইনাস করো। 23 থেকে 17 যদি আমরা মাইনাস করি তাহলে এই মানটা হয় কত আমার? 23 থেকে 17 মাইনাস যদি করি তাহলে 7 13 কত হবে? 6। এই তো 6 থাকে এখানে। 6 এই জোরের বেলায় এখানে একটা কাহিনী আছে। তোমার এইটার সাথে 2 গুণ করতে হয়। কারণ হচ্ছে আমার জোরের বেলায় x এর ব্যবধান কিন্তু প্রত্যেকটা 2 2 করে। বিজোড়ের বেলায় x এর ব্যবধান কিন্তু 1 করে। দেখো 0 1 2 প্রত্যেকটার মাঝে ব্যবধান কিন্তু 1 1। এই যে প্রত্যেকটার মাঝে ব্যবধান কিন্তু 1 করে। এইজন্য আমাদের এখানে যেই মানটা হইছে সেটাই হবে, এটার সাথে হচ্ছে এটা যোগ করে দিব। তাহলে হয়ে যাবে। কিন্তু এই জোরের বেলায় দেখো প্রত্যেকটা x এর ব্যবধান 2 করে। দেখো 1 3 5, তার মানে 2017 যদি হয় 5, 18 থাকলে হয়তো কত 7। প্রত্যেকটা x এর ব্যবধান 2 2 করে হবে। এইজন্য এখানে যেটা মাইনাস করে বের করবে এ হবে এটার সাথে 2 গুণ দাও। 6 এর সাথে দাও 2 গুণ, 6 দুগুণে কত 12, আর 12 এর সাথে এই 5 যোগ করো। এখন 12 আর 5 কত? 17। এই মানে এখানে x এর মানটা এভাবে বের করতে হবে। আর যদি এইভাবে না ইয়া করো তাহলে দরকার হলে হিসাব করে করে বের করো। যে এখানে দেখো 16 হচ্ছে কত 3, আমার 17 কত 5, 17 পর কত 18 যদি হইতো, 18 হইতো কত 7, তারপর 19 যদি থাকতো, 19 থাকতো কত 9, 20 হইতো কত 11, 21 হইতো কত 13। মানে এরকম হিসাব করে 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 এটা বের করে ফেলবা, তাহলে আমার এটা এখানে হয়ে যাবে। এই তো এখানে x এর মান হচ্ছে, যেহেতু 23 দেয়া আছে, x এর মান হয়েছে আমার 17। x এর মান 17 হয়েছে। এখন এই সমীকরণে শুধু x এর মানটা বসায় ক্যালকুলেশন করে দিতে হবে যে yc ইকুয়াল 55 প্লাস 0.7 অন এক্স, এক্স এর মান 17। এটা এখন হিসাব করে যেটা হয় সেটাই অ্যান্সার। যদি পিছনেটা দেয়া থাকে সেখানেও মাইনাস হবে। ধর এখানে 2012 দেয়া আছে, তুমি হচ্ছে 2005 যদি দেয়া থাকে তাহলে 5 থেকে 12 মাইনাস করো, যেটা হবে সেটার সাথে 2 গুণ দিয়ে এটার সাথে যোগ, তারপর এটা মাইনাস হবে। ধরো এটা যদি 2005 সাল, ধরো এটা যদি এখানে দিয়ে দেয় 2005 সালের আয়, 5 সালের আয়, তাহলে 5 সালের আয়ের জন্য আমার এখানে কি করতে হবে? তোমার আগে x এর মানটা বের করতে হবে। তাহলে x ইকুয়াল, এখানে x ইকুয়াল, আমরা x এর মান, যেহেতু এটা পিছনের মান, এটা মাইনাসটা আমার অটোমেটিক্যালি হয়ে যাবে। মাইনাসটা আগে দিয়ে নেই। আমার দেয়া আছে 2012 থেকে বের করতে বলছে 5, তার মানে পূর্বেরটা বের করতে বলছি। পূর্বেরটা বের করতে বললে হবে মাইনাস, আর পরেরটা বের করতে বললে হবে প্লাস। তাহলে 5 থেকে 12 মাইনাস করো, এখানে হয় কত? 5 7, এই তো 7 এর সাথে 2 গুণ, যেহেতু জোড় সাল 7 এর সাথে 2 গুণ, 7 দুগুণে 14, আর এখানে দেয়া আছে কত 5, 14 আর 5 কত 19। এই যে x এর মান 19। মানে এভাবে এক্সট্রা বের করে, এটা কিন্তু আসে, এই টাইপের এইগুলা কিন্তু আসবে পরীক্ষায়। তোমাদের ন্যূনতম বর্গ পদ্ধতির সাথে এইগুলা কিন্তু দিয়েই দেয়। এই সাল, যে একটা মানে এই মানগুলা, সালের মানগুলা যেটা প্রশ্নে দেয়া আছে তার বাহির থেকে একটা সাল ঢুকায় কিন্তু এগুলা কিন্তু দিয়ে দেয়। এটা করতে হবে ভালো করে। আর এই সালটা তো যদি দিয়ে দেয় তাহলে বুঝতে হবে আমার এগুলা সবই করতে হবে, যদি এগুলা নাও বলে। তো আমরা এখন এখানে মাসিক সমীকরণ আছে সেটা একটু করব। একটা হচ্ছে আমাদের এখানে, এটা যদি এরকম একটা বলে দেয় যে তোমার এরকম বলে দিল যে এখানে যেইটা দেয়া থাকবে সেটা থেকে আমরা বিজোড় সালেরটা আগে বের করব। ধর এখানে 2009 দেয়া আছে, এটাও বলতে পারে 2009 বা 2010 সালের x এর মান নির্ণয় করো, এরকম একটা দিয়ে দিবে যে 2010 সালের মে মাসের আয় বের করো, আয় বের করো। এটা হচ্ছে মাসিক সমীকরণ। তো আমাদের প্রথমে এই মে মাসের কথা যদি বলা থাকে তাহলে আমাদের প্রথমে বার্ষিক সমীকরণ থেকে মাসিক সমীকরণ নির্ণয় করতে হবে। এই যে সমীকরণটা, এটা হচ্ছে বার্ষিক সমীকরণ, যেহেতু আমরা বছর ধরে করছি, এখানে কিন্তু আমাদের মাসের কোনো কাহিনী নেই। আমরা এটা বছর ধরে এই সমীকরণটা বের করছি, এই জন্য এটার নাম হচ্ছে বার্ষিক সমীকরণ। এখন এই বার্ষিক সমীকরণ থেকে আমাদের কি করতে হবে? মাসিক সমীকরণ নির্ণয় করতে হবে, তারপর আমরা মাসে চলে যাব, না হলে এটা করা যাবে না। তো এই বার্ষিক সমীকরণ থেকে মাসিক সমীকরণ নির্ণয় করার জন্য আমার একটা সূত্র আছে, সেই সূত্রটা হচ্ছে মনে রাখতে হবে, তাহলে তোমাদের সমীকরণটা ইজি হয়ে যাবে। আমি এখানে একটু এটা বের করে দেবো, একবার সে জোরেরটা দেখাবো, একবারে বিষয়টা। যদি সালের সংখ্যা জোড় হয় তাহলে কিভাবে করবা, সালের সংখ্যা যদি বিজোড় হয় তাহলে কিভাবে করবা। বিজোড়েরটা করব, জোড়েরটা, এটা হচ্ছে সূত্র, এটা হচ্ছে মনে রাখতে হবে। এই টেকনিক অনুযায়ী অঙ্ক করতে হবে। হ্যাঁ, না না এটা লাগবে না।
তো জোড় আর বিজোড় আমাদের বিজোড়ের জন্য করতে হবে। আমাদের সূত্রটা কি, ওয়াইস এর সূত্রটা কি ছিল, এ প্লাস বি এক্স, এ প্লাস বি এক্স, এইটা ছিল আমার সূত্র। যেহেতু আমাদের দেখো একটা সালে হচ্ছে 12টা মাস, তার মানে যদি আমি 12 মাস বের করতে যাই, তাহলে অবশ্যই আমার সালের মানটাকে 12 দ্বারা ভাগ দিতে হবে, তাহলেই তো আমার এটা মাসিক বের হয়ে যাবে। সেটার জন্য আমার এখানে এ এর মানটাকে 12 দ্বারা ভাগ দিতে হবে, আর বি এর মানটাকে ভাগ দিতে হবে 144 দ্বারা। মানে একটা হচ্ছে ওই ইয়ের, এটা মূলত এরকম থাকে 12 ইন্টু 12, 12 ইন্টু 12 144 হয় আর কি। মানে এই 12 আর 12 144, এই একটা 12 হচ্ছে মাস 12টা, সেটার জন্য আরেক 12 হচ্ছে আমার এই বি এর মানটাকে ভাগ করার জন্য। তো এই দুই 12 মিলেই 144 হয়ে যায়। সেম ভাবে এখানেও আমাদের সেম এ এর মানটাকে 12 দ্বারা ভাগ, আর এখানে প্লাস বি এর মানটাকে এটাকে দিতে হয় 72 দ্বারা ভাগ, 12 ইন্টু 6, মানে জোড় সালটা হচ্ছে 6 দ্বারা 12কে গুণ, এই জন্য। তো এত কিছু দরকার নেই, তোমরা ডিরেক্ট এটা মনে রাখবা যে বিজোড় সাল, দেখো জোড় আর বিজোড় দুইটাই এর মানটাকে কিন্তু দুইটাকেই 12 দ্বারা ভাগ, এটা তো আর কোনো ব্যতিক্রম নেই। ব্যতিক্রম হচ্ছে বি এর মানটাকে, বিজোড়ের বেলায় 144 72, আর জোড়ের বেলায় 72, বিজোড়ের বেলায় 144, জোড়ের বেলায় 72, এটা মনে রাখতে হবে। যেহেতু আমরা বার্ষিক সমীকরণকে মাসিক সমীকরণে নির্ণয় করব, এই মাসিক সমীকরণটা বের করতে হলে আমার এইটা লাগবে। যেহেতু আমার একটা সাল 12 মাসে বিভক্ত, এই জন্য ওই 12 দ্বারা ভাগ, এখানেও 12-র সাথে আর একটা 12 গুণ, আর এখানে 12-র সাথে 72 গুণ, তো ওইটা আলাদা না দিয়ে আমরা একসাথে 144 আর 72 দিয়ে দিই। এই তো এটা মনে রাখবা। এটা গেল হচ্ছে একটা সমীকরণ, এটা হচ্ছে বার্ষিক সমীকরণ থেকে মাসিক সমীকরণ নির্ণয়ের সূত্র। আর একটা লাগবে আমার এখানে মূল বিন্দু। এই মূল বিন্দু ছাড়া আমাদের এক্স এর মান বের করা, দেখো এই বার্ষিক সমীকরণ থেকে মাসিক সমীকরণ নির্ণয়, প্রত্যেকটা সমীকরণই কিন্তু আমার একটা এক্স এর মান থাকে। আমার যখন বার্ষিক সমীকরণ ছিল তখন আমি এক্স এর মানটা কিন্তু হিসাব করে বের করছিলাম, সেটা ওই মূল বিন্দু ধরেই কিন্তু হিসাব, আমাদের হিসাবটা কিন্তু এই শূন্য থেকেই যায়। দেখো এটা 0 1 2, এই 2 এর পরে আমরা কিন্তু হিসাব করি, মানে আমাদের মূল হিসাবটা এই মূল বিন্দু থেকেই যায়। তার মানে আমরা মাসিকের বেলায় আমার একটা মূল বিন্দু লাগবে, এরকম সেই মূল বিন্দু ধরে আমার এই এক্স এর মানটা নির্ণয় করতে হবে। কারণ এখানে সূত্রে কিন্তু সেই এক্স এর মানটা কিন্তু এখানে রয়েই গেল, এখানে কিন্তু এক্স এর মানটা কিন্তু রয়েই গেল। এই এক্স এর মান বের করার জন্য আমার এই মূল বিন্দুটা লাগবে, মূল বিন্দু এখানেও লাগবে মূল বিন্দু। এই মূল বিন্দুটার জন্য একটা সূত্র আছে, সূত্রটা হচ্ছে বিজোড় সালের বেলায় সবসময় মনে রাখবা, বিজোড় সালের মূল বিন্দু আছে মাঝখানে যে একটা সাল থাকে, সেই মাঝখানের সালের জুলাই হবে মূল বিন্দু, মাঝের সালের জুলাই, এটা ডিরেক্ট মনে রাখবা, জুলাই মূল বিন্দু, মাঝের সালের জুলাই। আর আমার সবসময় এটা তোমার 1 তারিখ থেকে যায়, এটা হবে 0107, আর ওই সালটা আমার হবে মাঝের সাল, যে বছরের যে মাঝের সাল হয় সেই সালটা এখানে। বিজোড় সালের জুলাই মূল বিন্দু, আর জোড় সালের মূল বিন্দু হয় জানুয়ারি, সেখানেও আমাদের সালটা বের করতে হয়। তো এই সালটাই হচ্ছে আমাদের এখানে মেইন, এটা ফিক্সড 1/7, এটা ফিক্সড, বিজোড়ের বেলায় 1/7 ফিক্সড। শুধু সালটা খুঁজে বের করতে হবে, যেই সালটা আমি যেই সাল ধরে অঙ্ক করব সেই সালের মাঝখানে যেই সালটা থাকবে সেটা, মাঝখানেটাতে আমরা ধরতেই পারবো, উপরে বাদ নিচে বাদ মাঝখানে একটা পড়ে থাকবে। আর জোরের বেলায় আমরা দেখলাম যে জোরের বেলায় মাঝখানে কিন্তু একটা সাল থাকে না, মাঝখানে কিন্তু দুইটা সাল থাকে। জোরের বেলায় কিন্তু আমাদের মাঝখানে এই দুইটা সাল থাকে, দুইটা সালে আমরা একটা -5 +5 করে ধরি। এটাই হচ্ছে এখানে, এটা মনে করতে হবে যে মাঝের দুটি সালের দ্বিতীয়টার জানুয়ারি হবে মূলবিন্দু, মাঝের দুটি সালের দ্বিতীয়টির জানুয়ারি, জানুয়ারি হবে মূলবিন্দু। তো এই মানে ডিসকানেক্ট হয়ে যাবে হয়তো, অনু করে দিও, লিঙ্কটা দিয়ে দিও। তো আমার মাঝের সালের হবে জুলাই হচ্ছে মূলবিন্দু, যদি বিজোড় সাল হয় মূলবিন্দু হবে জুলাই, জোড় সাল হলে মূলবিন্দু হবে জানুয়ারি, তাহলে এটা হবে 0101। এই সালটা আমাদের খুঁজে বের করতে হবে। এই সালটা হচ্ছে মাঝের যে দুইটা সাল, দুইটার দ্বিতীয়টার জানুয়ারি, দ্বিতীয়টা হচ্ছে আমার সাল। তো এই যে এই 1 তারিখ, এই মূলবিন্দু আমার 1 তারিখ ফিক্সড, শুধু আমাদের মাসটা মনে রাখতে হবে, বিজোড় হলে জুলাই, জোড় হলে জানুয়ারি। আর এই জানুয়ারির সালটা হচ্ছে, জুলাই সালটা হচ্ছে মাঝখানের সাল, আর জানুয়ারি সালটা হচ্ছে মাঝখানে যে দুইটা থাকে ওই দুইটার দ্বিতীয়টা, জোড় সাল হলে। তো আমরা এখন একটা একটা করে করি, এখানে বিজোড় সালেরটা আমরা আপাতত করি। এখানে বিজোড়, যদি বিজোড় হয়, সাল যদি বিজোড় হয়, তখন আমার এখানে দেয়া আছে 2000 সালের মে মাসের আয় বের করতে হবে। আমার এই আয়গুলার জন্য, এটার জন্য প্রথমে আমার কি করতে হবে, বার্ষিক সমীকরণ থেকে মাসিক সমীকরণ নির্ণয় করতে হবে।
তাহলে বার্ষিক সমীকরণ থেকে মাসিক সমীকরণ নির্ণয়। আগে বার্ষিক সমীকরণ থেকে মাসিক সমীকরণ নির্ণয় করতে হবে। তাহলে নির্ণয় করার জন্য আমার একটা সূত্র আছে, yc = a + bx, মানে a এর মানটাকে 12 দ্বারা ভাগ আর b এর মানটাকে 144 দ্বারা ভাগ। a এর মানকে 12 দ্বারা ভাগ, b এর মানকে 144 দ্বারা ভাগ। তাহলে আমার এখানে a আর b এর মানটা কত ছিল, আমরা একটু সেটাই চলে যাই। এটা হচ্ছে a এর মান, এটা হচ্ছে কিন্তু b এর মান। b এর মান কিন্তু 106। আমার কিন্তু এই সমীকরণ, এই মানটাকে 12 দ্বারা ভাগ দাও, এই মানটাকে 144 দ্বারা ভাগ দাও। তাহলে 106 + 2x, 106 হচ্ছে a এর মান। তাহলে আমার 106 কে আমি দিব 12 দ্বারা, যোগ 2x, 2 কে ভাগ দিব 144 দ্বারা, আর x x এর জায়গায় থেকে যাবে। এখন এটাকে ভাগ দাও। 106 কে যদি আমরা 12 দ্বারা ভাগ দেই, 106 ভাগ 12, যেটা হয় আমার 8.83। তো আমরা 8.8 লিখতে পারি ডিরেক্ট। এই যে 2 কে 144 দ্বারা ভাগ, 2 ভাগ 144, আবার 144 ভাগ কিন্তু 2 দিও না, আগে 2 পরে 144, এটা হয় 0.013। তাহলে এটা আমরা ডিরেক্ট লিখতে পারি 0.01x। এই তো, এটা কিন্তু আমার হয়ে গেছে। আমি বার্ষিক সমীকরণকে মাসিক সমীকরণে নির্ণয় করে ফেলছি। এখন আমি চলে যাব মূল বিন্দু। অতএব মূল বিন্দু তো আমার লাগবে। মূল বিন্দু, যেহেতু এটা আমরা বিজোড় সাল করতেছি, আমার মূল বিন্দু বের হবে তোমার 170107, এটা তো ফিক্সড। এখন আমরা সালটা খুঁজে বের করব। সালটা কোনটা? সাল হচ্ছে মাঝের সাল। মাঝের সালের জুলাই হবে মূল বিন্দু। তাহলে আমার এই যে এটা ছিল আমার সাল। সালের মধ্যে মাঝখানে সাল কোনটা? এই যে 2007। উপরে 2টা গেল, নিচে 2টা গেল, মাঝখানে আমার 2007 পড়ে রইল। এই 2007 সালের জুলাই হবে আমার মাঝে এই এটা। তাহলে এই ইয়েটা হইলো আমার এখানে তো 2007 আমার মূল বিন্দু আমি পেলাম কত? 2007। এখন আমি এটা বের করব, 2010 সালের মে মাসের আয় বের করব। তাহলে আমি এখানে বের করতে, অতএব 2010 সালের মে মাসের আয়। এই দুইটা বের করার পর আর কোনো ঝামেলা নেই। এখন আমার এখানে x বের করতে হবে। এখানে x x এর মানটা কত হবে সেটা বের করো। এই যে এখানে x এর মানটা খোঁজার জন্য আমাদের একটু কাজ করতে হবে। সেটা হচ্ছে, দেখো 2007 সালের জুলাই হবে মূল বিন্দু। সবসময় মূল বিন্দু হয় 0। তাহলে আমাদের 2007 সালের জুলাই যদি হয় মূল বিন্দু, তাহলে এই 7 সালের আগস্ট হবে 1, x এর 1 মান। এই আগস্ট থেকে 2007 সালের আগস্ট থেকে 2010 সালের মে মাস পর্যন্ত যতগুলা মাস আছে সেটাই হবে x এর মান। তাহলে আমি এটা এভাবে বের করি, 2007 সালের জুলাই যদি মূল বিন্দু হয়, আগস্ট হবে 1, আগস্ট, সেপ্টেম্বর।
আচ্ছা, তো আমরা এখন এখানে তোমার 2010 সালের মে মাসের আয়টা বের করব। আর এটা হিসাব করার জন্য তোমার এই 2007 সালের জুলাই যেটা মূল বিন্দু সেটা সবসময় 0 ধরতে হয়। তো জুলাইটাকে আমরা 0 ধরে আগস্ট ধরবো অন। তো 2007 সালের আগস্ট থেকে 2010 সালের মে মাস পর্যন্ত আমাদের এখানে যতগুলা মাস আছে সবগুলা মাসই হবে এক্স এর মান। আর সেটা হিসাব করার জন্য আমাদের একটু এগুলো সাবধানে হিসাব করতে হবে। তাহলে 2007 সালের আমাদের আগস্ট যদি অন ধরি তাহলে আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর হয় কত? 5টা মাস। আমি এখানে লিখলাম 5টা মাস। তারপরে আমার এখানে দেখো পূর্ণ সাল আছে কয়টা? 2007 সাল অর্ধেক, 10 সাল অর্ধেক, তার মাঝখানে থাকে কত? 8, 9, দুইটা সাল থাকে, 8 আর 9। তাহলে 8 আর 9 যদি দুইটা থাকে তাহলে হুম, তো 8 আর 9 যদি দুইটা থাকে তাহলে দুইটায় আমার 12টা করে তো মাস আছে। 12 12 কত? 24। আমি এখানে লিখি, এখানে আছে 24টা মাস। এটা গেল। আর একটা হচ্ছে 10 সালের হচ্ছে মে মাস পর্যন্ত। তাহলে 10 সালের জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে 5টা সাল। এখানে থাকে কত? 5টা সাল। লিখলাম এখানে 5। এখন এগুলা যোগ করে দিলেই হয়ে যাবে। তাহলে 24 আর 5, 29 আর 5 কত? 34। তাহলে আমার এখানে x এর মান হলো 34। মানে 2007 সালের আগস্ট থেকে 2010 সালের মে মাস পর্যন্ত আমার এখানে 34টা মাস আছে। ওই 34টা মাসই হচ্ছে এক্স এর মান। তো এইভাবে মনে রাখবা। আমার 7 সালে হচ্ছে কিছু মাস আছে, এজন্য আমি এটাকে হিসাব করলাম। 10 সালেও আমার কিছু মাস আছে, সেটাকে হিসাব করলাম। আর মাঝখানে আমার 8 আর 9 দুইটা একদম পূর্ণ সাল। প্রত্যেকটা সালে 12টা করে মাস তো আছেই। তাহলে 12 দুগুণে 24টা মাস তো আমার এখানে আছে। তো এই 34 হইলো এক্স এর মান। এখন এখানে এক্স এর মানটা বসাই দাও। তাহলে এখন অতএব ওয়াইসি ইকুয়াল এটা হচ্ছে কত? 8.8। এটা কিন্তু 88 না, 8.8 প্লাস 0.01। এই এক্স এর মানটা যখন আমরা বসাবো এইটার সাথে প্লাস 0.5, এটা হচ্ছে সূত্রের, এটা মনে রাখতে হবে। মাসিক সমীকরণটায় যখন আমরা এক্স এর মানটা বসাবো প্লাস 0.5 দিতে হবে। এটা হচ্ছে এই অঙ্কেরই একটা পার্ট। প্লাস 0.5 এটা সূত্র। প্লাস 0.5 আমার লাগবে। তো এখন এটা ক্যালকুলেশন করলে যা হয়, আগে ভিতরে ক্যালকুলেশন করে এটা দিয়ে গুণ দাও। 8.8 প্লাস এটা আমরা একসাথে ইয়ে করে দিই। 34 আর 34-এর সাথে 0.5 যোগ করলে তো হয় কত? আমার 34.5। 34.5 এটাকে গুণ দিব, গুণ 0.01 এটা দ্বারা গুণ দিব। তাহলে এটা হয় কত আমার? 0.345। তাহলে এটা আমি 35 লিখতে পারি। এখন 8.8 এর সাথে যেটা যোগ করে দিই, যোগ 8.8 এটা যদি যোগ করে দিই তাহলে আমার হয় না 9.15। 9.15 এটা হচ্ছে আমার অ্যান্সার। এই অ্যান্সার, এইটা হয়ে গেল। তোমার এটা হচ্ছে যে পূর্বেরটা যদি দেয়া থাকে এভাবে আমরা হিসাব করলাম। যদি এখানে পিছনেরটা দেয়া থাকে ধরো 2010 সালের মে মাসের আয় বের করতে বলছে আমার এখানে। যদি 2000 এই যে মূলবিন্দুর আগেরটা ধর 2000 মূলবিন্দু হচ্ছে জুলাই, 7 জুলাই হচ্ছে মূলবিন্দু। ধর আমার এখানে আমি একটু ইয়ে করে নেই, তোমার 7 যেহেতু মূলবিন্দু আমার, তাহলে আমি এখানে পিছনের ধর 2003 নিলাম। 2003 সালের 2003 সালের জুন, তোমার 2003 সালের আগস্ট, এটা হিসাব করি আগস্ট। আগস্ট মাসের 2003 সালের আগস্ট মাসের আয় যদি আমরা বের করি তাহলে এখানে আমার এক্স এর মানটা লাগবে। তাহলে এখানে এক্স ইকুয়াল এক্স এর মান লাগবে। যেহেতু আমার এটা পিছনের দিকে আছে, পিছনের দিকে এটাকে কি করতে হবে? মাইনাস করতে হবে। পিছনের দিকেটা হচ্ছে আমার এখানে মাইনাস করতে হবে। তাহলে এখন এটা হিসাব করো। এখানে হিসাবটা হবে তোমার এই এক্স এর মান আমাদের এখানে পিছনের দিকে যেতে হবে। যেহেতু আমাদের 7 সালের জুলাই হচ্ছে মূলবিন্দু, তাহলে আমার এখানে তোমার এটা পিছনের দিকে যেতে হবে। জুন, তোমার মে, এপ্রিল, মার্চ, ফেব্রুয়ারি, জানুয়ারি এইভাবে কিন্তু যেতে হবে। তো তোমার এখন এখানে হইলো কত? 6টা। তাহলে 7 সালের আমার জুলাই মূলবিন্দু, এটা হিসাবও কিন্তু পিছনের দিকে এইভাবে উল্টা দিকে যেতে হবে। তার মানে আমার এখানে হইলো থাকে কয়টা? 6টা মাস থাকে। সাথে থাকে 6টা। আমার এখানে আর আরেকটা কত আছে? 2003 সালের আগস্ট পর্যন্ত। তাহলে 3 সাল, তাহলে 3 থেকে 7 এর মাঝখানে আমার সাল থেকে কয়টা? 4, 5, 6। তোমার এখানে এ ৩টা সাল আমাদের। তাহলে ৩ সালে আমার ৩ ৬ কত? ৩ 12 আমার এখানে থাকে ৩৬টা।
36টা থাকে হচ্ছে মাস আমার। আর একটা হচ্ছে তোমার এখন 3 সালের আগস্ট পর্যন্ত হিসাব করবা। এইটা কিন্তু জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত যাবে না, এটা তোমার হবে ডিসেম্বর থেকে আগস্ট। ডিসেম্বর, নভেম্বর, অক্টোবর, সেপ্টেম্বর, আগস্ট, এইভাবে কিন্তু যেতে হবে। মানে পিছন দিক থেকে হিসাবে আগস্টটা কিন্তু পিছন দিক থেকে আসবে, সামনের দিক থেকে যাবে না। এটা হবে 5, তো আমার এখানে 5টা থাকে। এখন এটা যোগ করে দাও, তাহলে যোগ করে যেটা হয় 6 5 কত 11, তাহলে 36 আর 11 যোগ করলে হয় কত আমার 47। তাহলে এখানে দাও এটা -47। এখন এখানে এটা বসাই দাও, অতএব ওয়াইসি ইকুয়াল 8.8 প্লাস 0.01 মাইনাস 47 প্লাস 0.5। এই 0.5 প্লাসটা কিন্তু আমার লাগবে। এক্স এর মান যখন বসাইবা প্লাস 0.5টা কিন্তু আমার লাগবে, এটা কিন্তু আমার যোগ করতে হবে। এখন এইটার সাথে এটা মাইনাস করো, মানে -47 এর সাথে যদি আমি 0.5 কি করব, যোগ করব, তাহলে এটা হবে কত 46.5। তাহলে আমার এখান থেকে 8.8 প্লাস 0.1, এটা থাকে কত -46.5 থাকে এখানে। এখন এটা হচ্ছে প্লাসে মাইনাসে মাইনাস, এখানে থাকতেছে 8.8 প্লাসে মাইনাসে মাইনাস 0.01, এটার সাথে এটা এখন গুণ করে দাও। 46.5 ইন্টু 0.01, এটা যদি আমরা গুণ করি তাহলে হয় কত 0.465, তাহলে আমরা লিখতে পারি 47। এটা থেকে এটা মাইনাস করো, 8.8 মাইনাস 0.47, এটা দিয়ে করি তাহলে 8.33। এই আমার অ্যান্সার। মানে এই এক্স এর মানটাই হচ্ছে এখানে মেইন। একটা জিনিস হচ্ছে এক্স এর মানটা বের করতে হবে, আর একটা জিনিস হচ্ছে এক্স এর মান যখন বসাবো 0.5, সেটা জোরে বলো বিজোরে বলো, এই 0.5টা আমার লাগবেই, এটা কিন্তু লাগবেই। তো এই গেল হচ্ছে আমার বিজোরের বেলায় আমি এটা বের করলাম। এখন যদি জোরের বেলায় আমার কিছু মান দেয়া থাকে, সেটাও সেম হিসাবটা কিন্তু এভাবেই, যেমন এভাবে যদি দিয়ে দেয়, আমি একটু দেখাই দিই। সেটা জোর সাল যদি দেয়া থাকে, জোর সাল যদি দেয়া থাকে, তাহলে এটা আমরা কিভাবে বের করব? ধরো এখানেও আমার বার্ষিক সমীকরণ থেকে আগে মাসিক সমীকরণ, এখানেও মাসের একটা দিয়ে দিবে। যেমন এখানে বলে দিল সেম ভাবে, এখানে আমি যে সালগুলো দিলাম, ধরো 2017 সাল দেয়া আছে, বললো 2017 সালের 2017 বা 2018 সালের মে মাসের বা জুন মাসের আয় বের করে, এরকম দিয়ে দিবে। তাহলে এখানেও আমাদের সেম বার্ষিক সমীকরণ থেকে মাসিক সমীকরণ নির্ণয় করতে হবে। বার্ষিক সমীকরণ থেকে মাসিক সমীকরণ নির্ণয়, মাসিক সমীকরণ নির্ণয়, বার্ষিক সমীকরণ থেকে মাসিক সমীকরণ নির্ণয় যদি আমাদের এখানে করতে বলে, তো তাহলে আমাদের এখানে এখন কি করতে হবে, তোমার এখানেও সেম ওয়াইসি ইকুয়াল, এই যে এখানে জোর সালের যে ইয়েটা আছে আমার এখানে, এই যে জোরের এই মানটা, এটাকে আমার কি করতে হবে 12 দ্বারা ভাগ দিতে হবে, এটাকে 72 দ্বারা ভাগ। জোরে কিন্তু 12 আর 72 দ্বারা ভাগ। তাহলে আমার এখানে এটা আছে কত 55, 55কে ভাগ দিতে হবে 12 দ্বারা, প্লাস এটা আছে 0.71, 0.71 এটাকে ভাগ দিতে হবে 72 দ্বারা, এক্স এটাকে ভাগ দাও, 55 ভাগ যদি 12 দাও, 55 ভাগ 12, এটা হবে কত 4.58, তাহলে এটা আমরা 4.6 লিখে দিতে পারি ডিরেক্ট, প্লাস 0.71, 0.71 এটাকে ভাগ দেব 72 দ্বারা, হয় কত 0.009। এটা হচ্ছে আমার এক্স, এই হচ্ছে আমার সমীকরণ। এটা বের করা হয়ে গেল। এখন আমার মূল বিন্দু লাগবে। মূল বিন্দু, যেহেতু আমার এটা জোড় সাল, তাহলে এটা হবে 1 জানুয়ারি, আর বিজোড় সাল তো হলে 1 জুলাই, আর জোড় সাল হলে হয় 1 জানুয়ারি। শুধু আমাদের সালটা খুঁজে বের করতে হবে, সালটা কত। বিজোড় সাল হচ্ছে তোমার 1/7, আর এটা হবে 1/1। শুধু সালটা খুঁজে বের করতে হবে। যখন আমরা বিজোড় সাল করি মাঝখানের সালের জুলাইটা হয় মূল বিন্দু, আর জোড় সালের বেলায় মাঝখানে আমার 2টা সাল থাকে। এই যে মাঝখানে আমার এখানে সাল থাকে 2টা, এই 2টা সালের এই দ্বিতীয়টার জানুয়ারি, মাঝখানে আমার সাল কিন্তু এই 2টা সালের এই দ্বিতীয়টার জানুয়ারি। 14 আর 15-এর মধ্যে দ্বিতীয় হচ্ছে 2015, এই 2015-র জানুয়ারি হবে মূল বিন্দু। তাহলে আমি এখানে এটা লিখে দিতে পারি 2015 মূল বিন্দু, 1/1/2015, এটা হলো মূল বিন্দু বের করা শেষ। এখন আমরা যদি প্রশ্নে চলে যাই, আমার প্রশ্ন ধর এখানে দেয়া আছে 2017 সালের আগস্ট,
আগস্টের আয় বের করো। এটা যদি, তাহলে আমার সবার আগে এখানে এক্স এর মান লাগবে। এখানে এক্স ইকুয়াল এক্স এর মান লাগবে। এই এক্স এর মানটা বের করার জন্য তোমার এখানে এই জানুয়ারি যেটা মূল বিন্দু সেটা সবসময় জিরো। তার মানে 15 জানুয়ারি যেহেতু মূল বিন্দু, তাহলে জানুয়ারি হবে জিরো। এই জানুয়ারি জিরো ধরে ফেব্রুয়ারি 1 ধরে হিসাব করতে 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 17 সালের আগস্ট পর্যন্ত যাও, কয়টা হয়? তাহলে 15 সালের জানুয়ারি যদি জিরো হয়, তাহলে ফেব্রুয়ারি থেকে 1 ধরলে 15 সালে মাস থাকে আমার 11টা। 12টা থেকে জানুয়ারি জিরো যেহেতু একটা বাদ যাবে, এখানে হলো 11টা। তারপরে মাঝখানে আমার এই যে 17, তাহলে 15 পর থাকে একটা সাল 16, 16 পর 17, 17 17 পুরোটা নিয়ে আছে অর্ধেক। তাহলে আমার এখানে পূর্ণাঙ্গ সাল থাকে আর একটাই, তাহলে একটা সালে আমার 12টাই মাস আছে, গেল এইটা। 17 সালে আগস্ট পর্যন্ত হিসাব করে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল যে কয়টা থাকে, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট, কত? 8। তাহলে এখানে হয় 8টা। তাহলে 12 আর 8 20 আর 11 কত? 31। 31 এখন এখানে বসাই দাও। অতএব y is equal 4.6 প্লাস 0.009, এক্স এর মানে 31, এটার সাথে কিন্তু এই 0.5 কিন্তু যোগ করতেই হবে, এটা কিন্তু ভোলা যাবে না। 0.5টা যোগ করতে হবে। এখন এটা ক্যালকুলেশন করলে যে অ্যান্সার হবে সেটাই। এখানেও সেম। ধরো 15 হচ্ছে মূল বিন্দু, এটা আমার দিয়ে দিল ধরো 2000, 15 10 দিয়ে দিলাম 10 সালের 2010 সালের আগস্ট, সেপ্টেম্বর সেপ্টেম্বর 2010 সালের সেপ্টেম্বর হচ্ছে আমার মূলবিন্দু। সেপ্টেম্বর যদি মূলবিন্দু থাকে 2010 সালে, এখানে আমার এক্স এর মান লাগবে। তাহলে এখানে এক্স ইকুয়াল, তো আমার হচ্ছে এক্স এর মানটা কত লাগবে? এক্স এর মান বের করো। তো দেখো এই যে এই পিছনেটা, এখানে পিছনেটা বের করতে একটু ঝামেলা লাগতে পারে। ঝামেলাটা হচ্ছে এইভাবে, দেখো 2015 সালের জানুয়ারি যদি জিরো হয়, আমাদের পিছনের দিকে যদি পূর্বের সাল দেয়া থাকে, তাহলে আমাদের পিছনের দিকে যেতে হবে। আর পিছনের দিকে যেতে হলে আমাদের সবগুলো 1 2 করে ধরতে হয় পিছনের দিকে। তাহলে 2015 সালের জানুয়ারি যদি হয় জিরো, তাহলে আমার 1 ধরতে হবে কোনটা? 2014 সালের ডিসেম্বর হবে 1। তাহলে আমার এখানে 15 সালের জানুয়ারি যদি জিরো থাকে, আমার 14 সাল পুরাটাই লাগতেছে। তো 14 সাল ডিসেম্বর 1, নভেম্বর 2, এভাবে হিসাব করতে হবে, মানে একদম পিছনের সাল হিসাব করতে করতে যেতে হবে। তাহলে আমার এখানে যেহেতু 15 সাল জানুয়ারি জিরো ধরে, তাহলে এখানে আমার 14 সাল পুরোটাই লাগতেছে, এখানে 10 সালে লাগতেছে অর্ধেক। তাহলে 11 12 13 14, মাঝখানে একদম আমার 4টা পূর্ণাঙ্গ সাল থাকে। 4 12 কত? 48। আর 10 সালে লাগতেছে সেপ্টেম্বর। এই সেপ্টেম্বর কিন্তু ডিসেম্বর থেকে সেপ্টেম্বর, জানুয়ারি থেকে সেপ্টেম্বর না। তাহলে ডিসেম্বর, নভেম্বর, অক্টোবর, সেপ্টেম্বর হয় কত? 4টা। 4 48 আর 4 কত হয় আমার? 52। এক্স এর মান হবে -52, মাইনাসটা লাগবে। এখন এটা বসাই দাও। y is equal 4.6 প্লাস 0.009 মাইনাস 52 প্লাস 0.5, -52 প্লাস 0.5, এটা হচ্ছে আমার। এখন এইটা ক্যালকুলেশন করলে যেটা হবে সেটাই হচ্ছে আমার অ্যান্সার। তো এখন এটা একটু হিসাব করে বের করে নিবা।